গুড মর্নিং প্রত্যেককে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। চলো, তো আমাদের এগুলো আগের দিন হয়ে গেছিল, তাই তো? এখান থেকে আমরা স্টার্ট করব। বলো, স্টার্টআপ কাডাপা উদ্যোগ, এই স্টার্টআপ কাডাপা উদ্যোগটি কোন রাজ্য সরকার চালু করেছে? 8 তারিখ আমার এক্সাম ছিল, সিএ খুব কঠিন হয়েছে। ও তাহলে খুব কঠিন হয়েছে, কঠিন দিয়েছে আর কি। হ্যাঁ, আমি ওয়েবসাইট থেকেও পড়াবো, ঠিক আছে? আগে আমি একটু এই কোশ্চেনগুলো কমপ্লিট করে নিই, দিয়ে ওয়েবসাইট থেকে পড়াবো। দেখো, স্টার্টআপ কাডাপা এই যে ইনিশিয়েটিভটা, এই ইনিশিয়েটিভটা নিয়েছে কোন রাজ্য সরকার? এটা নিয়েছে আমাদের অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার। অন্ধ্রপ্রদেশের ক্যাপিটালের নাম কি? অমরাবতী। অন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল হচ্ছে অমরাবতী, ঠিক আছে? তো অন্ধ্রপ্রদেশের রাজ্য সরকার স্টার্টআপ কাডাপা উদ্যোগ চালু করেছে, ঠিক আছে? ওয়েবসাইট থেকে পড়াবো, জাস্ট একটু ওয়েট করে যাও, এটা আমি কমপ্লিট করে দিই। সুকুমার আজিকোট জন্ম শতবার্ষিকী জাতীয় পুরস্কারের জন্য কাদের নির্বাচিত করা হয়েছে? সুকুমার আজিকোট জন্ম শতবার্ষিকী জাতীয় পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে কাকে? মেধা পাটকার এবং পেরুমাল মুরুগানকে। মেধা পাটকার এবং পেরুমাল মুরুগানকে এই সুকুমার আজিকোট জন্ম শতবার্ষিকী জাতীয় পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। আচ্ছা, কাল সেকেন্ড শিফটে এক্সাম ছিল, মোটামুটি এক্সাম হয়েছে 84, কারেক্ট করেছো। সিএ 2025 থেকে এসেছিল। আচ্ছা, নেক্সট আমরা চলে আসি। নেক্সট দেখো, ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি হেলিকপ্টার, এই হেলিকপ্টারে একটা নেভাল অ্যান্টিসিপ মিসাইলকে লঞ্চ করা হয়েছে, যেটার রেঞ্জ হচ্ছে 55 কিলোমিটার। এবং এই যে নেভাল অ্যান্টিসিপ মিসাইল, এটা কোথায় স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষা করা হয়েছে? উড়িষ্যাতে পরীক্ষা করা হয়েছে, উড়িষ্যার চাঁদিপুরে। এটা তৈরি করেছে কোন সংস্থা? তৈরি করেছে ডিআরডিও। ডিআরডিও তৈরি করেছে। আচ্ছা, থ্যাংক ইউ, ওয়েলকাম। নেক্সট আমরা চলে আসি। 30শে এপ্রিল আয়ুষ্মান ভারত দিবস আমরা পালন করেছি। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, এটা কত সালে চালু হয়েছিল? রাইট অ্যান্সার হচ্ছে 2018 সালে এই প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এটা চালু হয়েছিল। নেক্সট আমরা চলে আসি। 2026 সালে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে 2026 এর থিম কি? 3rd মে, তোমরা নিশ্চয়ই জানো 3rd মে আমরা পালন করে থাকি এই ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে। তো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে 3rd মে আমরা পালন করি। এটা থিম কি? এটা থিম হচ্ছে শেপিং আ ফিউচার অফ পিস। শেপিং আ ফিউচার অফ পিস। নেক্সট আমরা চলে আসি। কোন উপাদানের সাহায্যে সায়েন্স টোকিওর বিজ্ঞানীরা একটি অতি ক্ষুদ্র মেমোরি চিপকে তৈরি করেছে? তো যে উপাদানের সাহায্যে টোকিওর বিজ্ঞানীরা একটি অতি ক্ষুদ্র মেমোরি চিপকে তৈরি করেছে, সেই উপাদানের নাম হচ্ছে হ্যাফনিয়াম অক্সাইড। হ্যাফনিয়াম অক্সাইড। হ্যাফনিয়াম অক্সাইডের সাহায্যে কিন্তু অতি ক্ষুদ্র একটি মেমোরি চিপকে তৈরি করেছে টোকিওর যারা সায়েন্টিস্ট তারা। নেক্সট দেখো, জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার জন্য প্রথম সান্তা মার্টা সামিটের সহ আয়োজক দেশের নাম কি? জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার জন্য প্রথম সান্টা মার্টা সামিটের সহ আয়োজক দেশের নাম হচ্ছে আমাদের কলম্বিয়া এবং নেদারল্যান্ডস, ঠিক আছে? কলম্বিয়া এবং নেদারল্যান্ডস এই দুটো রাষ্ট্র মিলিতভাবে এই সান্টা মার্টা সামিটের আয়োজন করেছে, যেটা জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার জন্য একটি সামিট। নেক্সট আমরা চলে আসি। চলমান বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে মধ্যপ্রাচ্যের কোন দেশ সম্প্রতি ওপেক থেকে বেরিয়ে আসার ঘোষণা করেছে? তো ওপেক থেকে বেরিয়ে আসার ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের কোন দেশ জ্বালানি সংকটের জন্য? তো
তো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ইউনাইটেড আরব এমিরেটস। ওপেক এই সংস্থা থেকে কিন্তু বা এই সংগঠন থেকে ইউনাইটেড আরব এমিরেটস তারা কিন্তু বেরিয়ে চলে এসছে। নাসা তাদের ISS 2026 ফাইট প্ল্যান এটাকে আপডেট করেছে। এটা কোন কোম্পানির Q13 মিশনটাকে আরো এগিয়ে নিয়ে চলে সেপ্টেম্বরের মাঝামাঝি করেছে? তো রাইট অ্যান্সার কি হবে? ওপেক। হ্যাঁ, ওপেক 1960-তে এস্টাবলিশড হয়েছিল, 1960 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তো দেখো নাসা তাদের যে ISS 2026 এর ফ্লাইট প্ল্যান এটাকে আপডেট করেছে। কোন কোম্পানির Q13 মিশনটাকে আরো এগিয়ে নিয়ে এসে নাসা তাদের ISS 2026 এর ফ্লাইট প্ল্যানটাকে আপডেট করেছে? রাইট অ্যান্সার হচ্ছে স্পেসএক্স। নেক্সট আমরা চলে আসি 2026 সালের 1 মে কোন বড় টেক কোম্পানি শক্তিশালী তাদের প্রচুর পরিমাণে আর্নিং এর জন্য তারা কিন্তু একদম সর্বোচ্চ শেয়ার মার্কেটে একটা রেকর্ড উচ্চতায় পৌঁছতে পেরেছে? তো সেই টেক কোম্পানির নাম হচ্ছে অ্যাপল। প্রচুর পরিমাণে আর্নিং এর জন্য এরকমটা হয়েছে। নেক্সট আমরা চলে আসি সম্প্রতি কোন সংস্থা ই প্রাপ্তি পোর্টাল চালু করেছে? সম্প্রতি যে সংস্থা ই প্রাপ্তি পোর্টাল চালু করেছে তার নাম কি? তো রাইট অ্যান্সার হচ্ছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন থেকে ই প্রাপ্তি পোর্টাল চালু করেছে। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন থেকে ই প্রাপ্তি পোর্টাল চালু করেছে। 2026-এ কার্যকর হওয়ার শর্তে সম্প্রতি কোন দেশ ওপেক এবং ওপেক প্লাস সদস্যপদ ত্যাগ করার ঘোষণা করেছে? তো রাইট অ্যান্সার হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস। 2026 থেকে কার্যকর হওয়ার শর্তে সম্প্রতি কোন দেশ ওপেক বা ওপেক প্লাস সদস্যপদ ত্যাগ করার ঘোষণা করেছে? ইউনাইটেড আরব এমিরেটস। নেক্সট আমরা চলে আসি ডায়াফেনিস মেঘালয়নাস এবং ডায়াফেনিস মাউলিনং এই দুটো যে প্রজাতি, এই দুটো কোন প্রাণীর প্রজাতির অন্তর্গত যেগুলোকে সম্প্রতি আমরা খুঁজে পেয়েছি বা আবিষ্কার করেছি? আচ্ছা, সঙ্গীতা বলেছে স্যার আপনার আর সুদীপ্ত স্যারের লাস্ট মিনিট সাজেশনটা খুব হেল্প করেছে। আচ্ছা, থ্যাংক ইউ সঙ্গীতা। তো এটা রাইট অ্যান্সার কি হবে? এটা হচ্ছে জোনাকি। ঠিক আছে, ফায়ারফ্লাইজ। ঠিক আছে, ডায়াফেনিস মেঘালয়নাস, ডায়াফেনিস মাউলিনং এটি কোন প্রজাতির অন্তর্গত? এটা হচ্ছে আমাদের জোনাকি প্রজাতির অন্তর্গত। ঠিক আছে, তো রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের জোনাকি। এবার দেখো এদেরকে আমরা কোথায় দেখতে পেয়েছি? এদেরকে আমরা দেখতে পেয়েছি মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়ে এদের আবিষ্কার করা হয়েছে। তো এই রাজ্যের প্রথম আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত জোনাকি প্রজাতি হচ্ছে এই দুটো জোনাকি প্রজাতি যাদের নাম ডায়াফেনিস মেঘালয়নাস, ডায়াফেনিস মাউলিনং। এবং এই জোনাকি প্রজাতিরা কোথায় থাকতে ভালোবাসে? তারা ভালোবাসে অন্ধকার আর্দ্র পরিবেশ যেখানে মানুষের হস্তক্ষেপ নেই, সেই সমস্ত মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়ের জঙ্গলে, বন জঙ্গলে তারা কিন্তু থাকতে খুব ভালোবাসে। নামকরণ স্থানীয় খাসি সম্প্রদায় এবং মাউলিনং গ্রামের সম্মানার্থে এই নামকরণ করা হয়েছে। নেক্সট আমরা চলে আসি কোন ভারতীয় বিজ্ঞানী সংরক্ষণমূলক কাজের জন্য 2026 সালে মর্যাদাপূর্ণ হুইটলি অ্যাওয়ার্ড জিতেছেন? কি হবে আমাদের রাইট অ্যান্সার? প্রত্যেকে অ্যান্সার দিয়ে দাও, আমি আসছি 1 মিনিটের মধ্যে। তো রাইট অ্যান্সার কি হবে আমাদের? একদম ঠিক অ্যান্সার দিয়েছো, পারভিন শেখ। তো পারভিন শেখকে কিন্তু সংরক্ষণমূলক কাজের জন্য 2026 সালে মর্যাদাপূর্ণ যে হুইটলি অ্যাওয়ার্ড, সেই হুইটলি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি ফ্লিপকার্ট, এক্সিস ব্যাংক, পেইউ,
have introduced which new system to replace OTPs for card payment? দেখো কার্ড পেমেন্টে আমরা যদি পেমেন্ট করতে চাই তাহলে কি হয়, একটা ওটিপি আসে, তো ওটিপি যে সিস্টেমটা ওটাকে চেঞ্জ করে ফ্লিপকার্ট, এক্সিস ব্যাংক এবং পেইউ নতুন একটা ওটিপির বদলে অন্য একটা সিস্টেম চালু করেছে। তো সেই সিস্টেমটার নাম কি? তো রাইট অ্যান্সার কি হবে? বায়োমেট্রিক অথেন্টিকেশন এবং ফেস মানে ফেস রেকগনাইজেশন এবং তোমার বায়োমেট্রিক অথেন্টিকেশন, ঠিক আছে? এই দুটোর নতুন সিস্টেমকে নিয়ে আসা হয়েছে, একদম ঠিক। তো রাইট অ্যান্সার বায়োমেট্রিক অথেন্টিকেশন। দেখো গৌতম বুদ্ধের পবিত্র পিঁপড়া হওয়া ধ্বংসাবশেষ, এটা মূলত যে রাজ্যে আমরা খুঁজে পেয়েছি 1858 সালে উত্তরপ্রদেশে গৌতম বুদ্ধের পবিত্র পিঁপড়া হওয়া ধ্বংসাবশেষকে আমরা খুঁজে পেয়েছিলাম। ওকে, তো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের উত্তরপ্রদেশ। 1898 সালে ডব্লিউ.সি. পেপে উত্তরপ্রদেশের পিঁপড়া হওয়া স্তূপে এই পবিত্র ধ্বংসাবশেষ আবিষ্কার করেছে। ব্রাহ্মী লিপি থেকে এই ধ্বংসাবশেষের সাথে শাক্য বংশের সরাসরি সম্পর্ক পাওয়া যায়। বৌদ্ধ ধর্মের আধ্যাত্মিক তাৎপর্যের অংশ হিসেবে এই ধ্বংসাবশেষগুলোকে লাদাখে লেতে কিন্তু সম্প্রতি পাঠানো হয়েছে, তার জন্য কিন্তু এগুলো খবরে এসেছে। তো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি? উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ক্যাপিটাল হচ্ছে উত্তরপ্রদেশের লখনৌ, ঠিক আছে? নেক্সট দেখো, জামাইকায় মোতায়েন করা হয়েছে আরোগ্য মৈত্রী কিউব, এটি কোন প্রকল্পের সঙ্গে যুক্ত? দেখো রাইট অ্যান্সার হচ্ছে প্রজেক্ট ভীষ্মা। ওকে, প্রজেক্ট ভীষ্মা, এই প্রজেক্ট ভীষ্মার মাধ্যমে দেশীয় প্রযুক্তিতে তৈরি এটি বিশ্বের প্রথম পোর্টেবল বা বহনযোগ্য হাসপাতাল। বিভিন্ন রকমের দুর্গম এলাকায় জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য, অপারেশন থিয়েটার, রক্ত পরীক্ষা, এই সমস্ত কিছু পৌঁছে দেওয়ার জন্য এই ধরনের একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। স্যার কলম্বিয়া থেকে 80টা জলহস্তি ইন্ডিয়াতে আনা হয়েছে, কি বলছো? জলহস্তি নিয়ে আসতে হয়েছে? কি করে নিয়ে এসছে? ফ্লাইটে করে? অনেক ভারী। ও, ওখানকার সরকার 80টা জলহস্তি মেরে ফেলবে বলে? ও, তাহলে ঠিকই আছে। ঠিক আছে, আমি একটু দেখে নিচ্ছি, আমার জানা নেই, ঠিক আছে? এরকম তো অনেক নিউজই হয়, আমি দেখে তোমাদের পরে জানিয়ে দেবো। খুবই ভালো কাজ করেছে সরকার এটা। দেখো, ডায়াফেনিস মেঘালয়নাস রিসেন্টলি সিন ইন দ্য নিউজ বিলংস টু হুইচ স্পেসিস? তো রাইট আনসার হচ্ছে ফায়ারফ্লাইস, অপশন সি। না, এটা খুবই ভালো উদ্যোগ নিয়েছে, জলহস্তি 80টা নিয়ে এসছে, ঠিক আছে? নেক্সট আমরা চলে আসি, এটা তো হলো। দেখো এগুলো অলরেডি আমি করিয়েছিলাম, একবার দেখে নিই তোমাদের। আচ্ছা, এগুলো আগের দিনের কোশ্চেন, ঠিক আছে? এতটাই আমাদের ঠিক আছে। ওকে, ঠিক আছে, তো আমাদের কোশ্চেন গুলো হয়ে গেছে। এবার আমরা একদম ওয়েবসাইট থেকে পড়াশোনা শুরু করে দিই, সিএ অন ওয়েবসাইট একদমই। তো দেখো আমি সবসময় তোমাদেরকে বলি, জাস্ট এক মিনিট এটাকে সেভ করে নিই। সেভ হয়ে গেছে? হ্যাঁ, ঠিক আছে, আরেকবার করে নিই সেভ।
আজকে হ্যাপি মাদার্স ডে না, এক্ষুনি আমি জানতে পারলাম যে আজকে হ্যাপি মাদার্স ডে, একদম ঠিক। হুম হুম হুম, ঠিক আছে, চলো এইবার আমরা স্টার্ট করে দিই আমাদের ওয়েবসাইট থেকে পড়াশুনো। হুম, চলো তো আমরা একদম ওয়েবসাইট থেকে দেখে নিই। আমাদের কালকেই অনেকগুলো নিউজ চলে এসছে, সেগুলো আমরা একবার দেখে নেব। প্রথমে আমরা এটা থেকে স্টার্ট করি। ওকে, ইন্ডিয়া টু হোস্ট ফার্স্ট ইন্টারন্যাশনাল অপথ্যালমোলজি রিসার্চ কনফারেন্স ইন নিউ দিল্লি। ঠিক আছে, চোখ নিয়ে এটা একটা কনফারেন্স হয়েছে। তো আমরা একটু দেখে নিই এই সম্পর্কিত ডিটেলসটা। তো দেখো, নিউ দিল্লিতে প্রথম আন্তর্জাতিক চক্ষু বিজ্ঞান গবেষণা সম্মেলনের আয়োজন করেছে বা করবে ভারত। এটা কবে করবে? এটা 9th এবং 10th মেতে করবে। ঠিক আছে, 9 এবং 10th মেতে ভারতের প্রথম আন্তর্জাতিক চক্ষু বিজ্ঞান গবেষণা সম্মেলন হতে চলেছে 2026 সালের কোথায়? নিউ দিল্লিতে। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো, এই যে ইন্ডিয়া হোস্ট করতে চলেছে ইন্টারন্যাশনাল অপথ্যালমোলজি রিসার্চ কনফারেন্স ইন নিউ দিল্লি, সেটা কোথায় হোস্ট করতে চলেছে? নিউ দিল্লিতে। কেন? তার কারণ হচ্ছে চক্ষুকে পরিচর্যা করা, উন্নত চক্ষু পরিচর্যা, পরিচর্যা মানে চোখের কন্টিনিউ যে চিকিৎসা সেটাকে আরো বেটার করা, চিকিৎসা গবেষণা চোখ নিয়ে, সামরিকভাবে চক্ষু বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কে কাজে লাগিয়ে রোগ নির্ণয় কে চিহ্নিত করা, এইগুলোর জন্য আন্তর্জাতিক চক্ষু বিজ্ঞান গবেষণা সম্মেলন হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? জাস্ট এক মিনিট, আমি না দেখতে পাচ্ছি না, মানে ওইদিকে লাইটটার জন্য। আচ্ছা নেক্সট, এবার দেখো এটা কবে হবে? এটা হবে 9th এবং 10 মে। কোথায় হবে? দিল্লি ক্যান্টনমেন্টের যে মানিক সেন্টার রয়েছে সেখানে হবে। কারা আয়োজন করেছে? আর্মি হসপিটাল এবং অল ইন্ডিয়া অপথ্যালমোলজিক্যাল সোসাইটি থেকে আয়োজন করা হয়েছে। ঠিক আছে, তো জাস্ট আমাদের এটা দেখতে হবে যে চোখ নিয়ে আরো বেটার গবেষণা করার জন্য একটা সম্মেলন হচ্ছে 9th এবং 10th মে নিউ দিল্লিতে, যেটা ভারতবর্ষে প্রথম আন্তর্জাতিক চক্ষু বিজ্ঞান গবেষণা সম্মেলন। ঠিক আছে, মনে থাকবে। নেক্সট আমরা যদি চলে আসি, আচ্ছা দেখো, ইন্দোর টু হোস্ট ব্রিক্স এগ্রিকালচার মিনিস্টার মিটিং। ইন্দোরটা কোথায় আছে? ইন্দোর আছে আমাদের, দেখে নাও, ইন্দোর হচ্ছে আমাদের কোথায় আছে? মধ্যপ্রদেশে আছে, এমপিতে রয়েছে। তো দেখো, ইন্দোরে অনুষ্ঠিত হচ্ছে ব্রিক্স কৃষি মন্ত্রীদের একটা বৈঠক। ভারত 2026 সালের জুন মাসে ইন্দোরে খাদ্য নিরাপত্তা এবং স্মার্ট কৃষিকে কেন্দ্র করে ব্রিক্স কৃষি মন্ত্রীদের একটা বৈঠকের আয়োজন করতে চলেছে। এবার দেখো, ব্রিক্সে অন্তর্ভুক্ত যে সমস্ত দেশগুলো আছে সেই সমস্ত দেশের যারা কৃষি মন্ত্রী তারা কিন্তু মধ্যপ্রদেশের ইন্দোরে এই দুদিনের একটি সভাতে অংশগ্রহণ করবে। এটা তারিখ কিন্তু এখনো দেয়নি, জুন মাসে হবে, এটা অলরেডি বলে দেওয়া হয়েছে। তো ব্রিক্স এর সভাপতিত্বের অংশ হিসেবে ভারত ইন্দোরে ব্রিক্স কৃষিমন্ত্রীদের বৈঠকের আয়োজন করেছে। এই বৈঠকের গুরুত্ব হচ্ছে সদস্য দেশগুলোর মধ্যে যাতে খাদ্য নিরাপত্তা সংক্রান্ত যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটাকে ওভারকাম করা যায় এবং তার সঙ্গে সঙ্গে কৃষি পদ্ধতি, কৃষি প্রযুক্তি, কৃষি খাতে আন্তর্জাতিক সহযোগিতা যাতে বৃদ্ধি পায় সেগুলোকে নিয়ে আলোচনা করার জন্য এই ধরনের একটি ব্রিক্স কৃষি মন্ত্রীদের নিয়ে একটা বৈঠক হচ্ছে জুন মাসে 2026 সালে। কোথায় হচ্ছে? ইন্দোরে হচ্ছে। ইন্দোর কোথায় আছে? মধ্যপ্রদেশে আছে। ওকে, বোঝাতে পারলাম? নেক্সট দেখো, নেক্সট হচ্ছে, চলে আসি, ইন্ডিয়া হোস্ট করতে চলেছে আইএসও ইন্টারন্যাশনাল সাব কমিটি মিটিংস ফর দ্য ফার্স্ট টাইম। এটাও কিন্তু ফার্স্ট টাইম ইন্ডিয়া হোস্ট করতে চলেছে। তো মহাকাশে ভারতের ক্রমবর্ধমান ভূমিকার ওপর আলোকপাত করে
ভারত প্রথমবার নিউ দিল্লিতে মহাকাশ ব্যবস্থা এবং মহাকাশ কার্যক্রম বিষয়ক একটি বৈঠকের আয়োজন করতে চলেছে প্রথমবার। ঠিক আছে, তো মহাকাশ ব্যবস্থা ও কার্যক্রম বিষয়ক একটি আইএসও TC20 এবং SC14 আন্তর্জাতিক সভার আয়োজন করতে চলেছে ভারত, এবং এটা কোথায় আয়োজন করতে চলেছে? নিউ দিল্লিতে আয়োজন করতে চলেছে। মহাকাশ ব্যবস্থা নিয়ে আরো যাতে বেটার আমাদের পরিকল্পনা করা যায় তার জন্য। ওকে, বোঝা গেল? আচ্ছা, আইএসও কি, এটা অনেকে কোশ্চেন করেছো। আইএসও হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল স্পেস অর্গানাইজেশন, এরকম আমি নামটা একবার দেখে নিচ্ছি আইএসওর ফুল ফর্মটা। আইএসও হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। ঠিক আছে, দেখো আইএসও এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট নন গভর্নমেন্টাল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। ওকে, আইএসও হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট নন গভর্নমেন্টাল ইন্টারন্যাশনাল একটি অর্গানাইজেশন। ঠিক আছে, তো ইন্ডিয়া সেই হোস্ট করতে চলেছে আইএসওর একটি ইন্টারন্যাশনাল সাব কমিটি মিটিং এর পেসকে নিয়ে। ঠিক আছে, স্পেস সিস্টেম এবং অপারেশনের উপর। বোঝাতে পারলাম? দেখো, আইএসওর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। এইবার এই আইএসও মূলত কি? মূলত এটা একটা সংস্থা, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট সংস্থা এবং নন গভর্নমেন্টাল সংস্থা, এবং এটা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। তো সেই আইএসও কে কেন্দ্র করে ইন্ডিয়া হোস্ট করতে চলেছে আইএসও কে কেন্দ্র করে একটি স্পেস সিস্টেম এবং অপারেশনের উপর ফার্স্ট টাইম একটি বৈঠকে, যেটা ইন্ডিয়া আয়োজন করবে। ঠিক আছে, যেটাও কিন্তু প্রথমবার ইন্ডিয়া আয়োজন করছে। তাহলে দেখো, যে কটা নিউজ পড়লাম তার মধ্যে আমরা কি কি পড়লাম একটু দেখে নিই। সেটা হচ্ছে, দেখো এই যে আমাদের চোখ নিয়ে আরো বেটার চিকিৎসার জন্য, চোখ নিয়ে আরো গবেষণা করার জন্য, এআই কে ইউজ করে চোখের রোগকে নির্ণয় করার জন্য 9th এবং 10th মে ইন্ডিয়া প্রথমবার একটি ফার্স্ট ইন্টারন্যাশনাল অপথলমোলজি রিসার্চ কনফারেন্সের আয়োজন করতে চলেছে নিউ দিল্লিতে। ঠিক আছে, নেক্সট দেখো ইনডোর, এই ইনডোরে কিন্তু ব্রিক্স এর এগ্রিকালচার মিনিস্টারদের নিয়ে একটা মিটিং হতে চলেছে জুন মাসে। কোথায়? মধ্যপ্রদেশের ইনডোরে, যাতে খাদ্য নিরাপত্তার যে চ্যালেঞ্জ সংক্রান্ত বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট হচ্ছে সেগুলোকে ওভারকাম করা যায় সেটা নিয়ে। আর ইন্ডিয়া হোস্ট করেছে আইএসও ইন্টারন্যাশনাল সাব কমিটি মিটিং এর ফর দ্য ফার্স্ট টাইম স্পেস সিস্টেম এবং অপারেশনের উপর। আচ্ছা, নেক্সট আমরা চলে আসি, আইজল হোস্ট করেছে রিজিওনাল কোঅপারেটিভ রিফর্ম কনফারেন্সে। ঠিক আছে, তো এই সংক্রান্ত যাবতীয় তথ্যগুলো আমরা একটু জেনে নেব। দেখো, আইজল প্রথমবার হোস্ট করতে চলেছে প্রথম আঞ্চলিক সমবায় সংস্কার সম্মেলনের আয়োজন করতে চলেছে, রিজিওনাল কোঅপারেটিভ রিফর্ম কনফারেন্সের আয়োজন করতে চলেছে। ঠিক আছে, তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহকার সে সমৃদ্ধি, এই যে স্বপ্ন দ্বারা অনুপ্রাণিত কেন্দ্রের দেশব্যাপী সমবায় সংস্কার উদ্যোগের অংশ হিসেবে মিজোরামের রাজধানী আইজলকে তার সর্বপ্রথম আঞ্চলিক সমবায় সংস্কার সম্মেলনের আয়োজন করতে বলেছে। ঠিক আছে, তো দেখো এই যে সহকার সে সমৃদ্ধি, ঠিক আছে, এই যে ভিশনটা, এই ভিশনটা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা ভিশন। এই ভিশনের মধ্য দিয়ে যে সমস্ত প্রবলেমগুলো, আঞ্চলিক প্রবলেমগুলো বিভিন্ন রাজ্যের মধ্যে রয়েছে, সেই আঞ্চলিক প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করে সেই প্রবলেমগুলোর ওপর কাজ করা। ঠিক আছে, তো দেখো উত্তর পূর্বাঞ্চলের একটি দেশ হচ্ছে, একটি রাজ্য হচ্ছে মিজোরাম, যার ক্যাপিটাল হচ্ছে আইজল। ওকে, তো উত্তর পূর্বাঞ্চলের একটি রাজ্য হচ্ছে মিজোরাম এবং যার ক্যাপিটাল হচ্ছে আইজল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা ভিশন নিয়ে এসছেন, সেটা হচ্ছে সহকার সে সমৃদ্ধি। এই সহকার সে সমৃদ্ধি, এই ভিশনটা প্রথম যেখানে ইমপ্লিমেন্ট হচ্ছে সেটা হচ্ছে মিজোরামে। ঠিক আছে, মিজোরামের আইজলে, মিজোরামের রাজধানী আইজল। ঠিক আছে,
তো উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের কর্মকর্তারা এখানে উপস্থিত থাকবেন, সমবায় প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা উপস্থিত থাকবেন, আর্থিক সংস্থা, জাতীয় সংস্থাগুলি, সমবায় খাতের সংস্কার, অবকাঠামো, বাজার সংযোগ, এই সমস্ত নিয়ে কিন্তু আলোচনা হবে, যাতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়, বিজনেস বেটার হয়, এই সমস্ত আর বিভিন্ন যে আঞ্চলিক ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে যাতে নিজেদের মধ্যে একটা নিষ্পত্তি করা যায় কথাবার্তা বলে, সেই সমস্ত গুলোকে নিয়েই কিন্তু এই একটা ভিশন নেওয়া হয়েছে। সহকার্যে সমৃদ্ধি মানে সবার সহযোগিতায় আমাদের বেটারমেন্টের কথা ভাবনা চিন্তা করা হচ্ছে। বলো, বুঝতে পারলে তো এটা? বুঝতে পেরেছো? সবাই একটু জানিয়ে দাও। নেক্সট আমরা চলে আসি। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো ইন্টারন্যাশনাল ম্যালেরিয়া কনফারেন্স, এটা একটু জেনে নিই। দেখো, ম্যালেরিয়াকে নির্মূল করাকে কেন্দ্র করে 3 দিন ব্যাপী একটা নিউ দিল্লিতে আন্তর্জাতিক ম্যালেরিয়া সম্মেলন 2026-এর আয়োজন করা হয়েছে। ঠিক আছে, তো আইসিএমআর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ম্যালেরিয়া রিসার্চ, এরা আয়োজিত করেছিল এই অনুষ্ঠানে 2030 সালের মধ্যে ম্যালেরিয়া যে রোগটা আছে, মশা কামড়ালে ম্যালেরিয়া হয়, সেই ম্যালেরিয়া রোগটাকে সম্পূর্ণরূপে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার জন্য, নষ্ট করে দেওয়ার জন্য এই ধরনের কিন্তু একটা উদ্যোগ নেওয়া হয়েছে। বুঝতে পারলাম? চলো নেক্সট এবার আমরা চলে আসি, আর বাদ বাকি গুলো তো তোমাদের আগেই পড়িয়েছে, একবার আমরা রিভিশন করে নিই। তো দেখো, সহকার সে সমৃদ্ধি এই ধরনের একটা ভিশন নিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর পূর্ব অঞ্চলের যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোর ডেভেলপমেন্টের জন্য সবার সমর্থনে যে আঞ্চলিক ইস্যুগুলো আছে সেইগুলোকে নিষ্পত্তি করা এবং তার সঙ্গে সঙ্গে ব্যবসা বাণিজ্য ইনফ্রাস্ট্রাকচারটাকে ডেভেলপ করা, তার জন্য সহকার সে সমৃদ্ধি এই ভিশনটা নিয়ে এসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেটা ইমপ্লিমেন্ট হচ্ছে কোথায়? মিজোরামের আইজলে ফার্স্ট টাইম। ইন্ডিয়া হোস্ট করেছে আইএসও ইন্টারন্যাশনাল সাব কমিটি মিটিংস, কি নিয়ে? স্পেস সিস্টেম এবং অপারেশনকে কেন্দ্র করে। ইন্ডিয়া আরেকটা হোস্ট করেছে ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল অপথেমোলজি রিসার্চ সেন্টার রিসার্চ কনফারেন্সে, চক্ষু নিয়ে একটা কনফারেন্স, যেটা হয়েছে 9 এবং 10ই মে। ওকে, ইন্দোরে ব্রিক্স এগ্রিকালচারের মিনিস্টারদের মিটিং হচ্ছে কবে? 2026-এর জুন মাসে। চলো নেক্সট এবার আমরা চলে আসি, এটা ভালো উদ্যোগ। ওকে, ঠিক আছে, এইবার দেখো আমরা বিভিন্ন রকমের স্টেট নিউজ গুলোকে একটু পড়ে নিই। ঠিক আছে, দেখো, ঝাড়খণ্ড অ্যাচিভ জিরো প্রাইমারি ড্রপ আউট রেট। ওকে, ঝাড়খণ্ড অ্যাচিভস জিরো প্রাইমারি ড্রপ আউট রেট, তো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা নিউজ। দেখো, 2024-25 সালে ঝাড়খণ্ডের যে প্রাথমিক বিদ্যালয়, সেই প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ছুট বাচ্চার সংখ্যা কিন্তু শূন্যতে নেমে এসেছে, এই রিপোর্ট আমরা জানতে পারছি। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ স্কুল শিক্ষায় একটা বিরাট বড় অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি। 2024-25 সালে প্রাথমিক বিদ্যালয়ে যে সমস্ত বাচ্চারা স্কুল শিক্ষা ক্ষেত্রে একটা বড় মাইল ফলক অর্জন, মানে স্কুল শিক্ষা ক্ষেত্রে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ঝাড়খণ্ড একটা বড় মাইল ফলক অ্যাচিভ করেছে। ঝাড়খণ্ডে প্রচুর বাচ্চারা স্কুল ছুট হয়ে যেত, সেটার কিন্তু লক্ষ্য কমানো গেছে। 2014-15-তে স্কুল ছুট বাচ্চার সংখ্যা ছিল 6.41%, সেখান থেকে কিন্তু 2024-25-এ প্রায় 10 বছর পর 0%-এ নামিয়ে নিয়ে আসা গেছে। এই উন্নতি রাজ্য জুড়ে শিক্ষার্থীদের ধরে রাখা এবং বিদ্যালয়ের অংশগ্রহণের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি নিয়েছে। বোঝাতে পারলাম? প্রাথমিক বাচ্চা মানে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর প্রাথমিক বাচ্চা, আর উচ্চ প্রাথমিক হচ্ছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী, মাধ্যমিক হচ্ছে নবম থেকে দশম শ্রেণী। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে আসি। তারপরে দেখো এখানে একটা দেওয়া আছে যে 2000 প্রাথমিকে 6.41% স্কুল ছুট হয়ে যেত বাচ্চা, মানে পুরো প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ার আগেই স্কুল থেকে পালিয়ে যেত।
মানে আর পড়তো না, স্কুল ছুট, সেটা 0%-এ নামিয়ে আসা গেছে। উচ্চ প্রাথমিক মানে ষষ্ঠ থেকে অষ্টম, 6, 7, 8 এই তিনটে ক্লাসে সব থেকে বেশি বাচ্চা পালিয়ে যেত, 7.42%, সেটা কমিয়ে 1.7-এ নিয়ে আসা গেছে। আর মাধ্যমিক মানে 9-10, তো 9-10-এ 23.2% বাচ্চা পালিয়ে যেত, মানে 100 জনের মধ্যে 23 জন বাচ্চা 9-10 পড়তোই না, মাঝখানে পালিয়ে যেত। সেই জায়গায় সেটাকে 3.5-এ নিয়ে আসা গেছে, মানে 100 জনের মধ্যে 3.5 বাচ্চা তারা কিন্তু স্কুল ছুট। ওকে, বোঝাতে পারছি? তো ভারতের জাতীয় স্কুল শিক্ষা ডেটাবেস, যা নিম্নলিখিত বিষয় সম্পর্কিত তথ্য সংগ্রহ নিরীক্ষণের জন্য ব্যবহৃত হয়। ইউডিএসআই এর পূর্ণরূপ কি? ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস। এই ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস থেকেই কিন্তু আমরা জানতে পেরেছি যে কতগুলো বাচ্চা স্কুল ছুট হচ্ছে ঝাড়খণ্ডে। বলো, বোঝা গেছে? খুব সুন্দর একটা নিউজ, তাই তো? এইভাবে কিন্তু আমাদের নিউজগুলোকে পড়তে হবে, যাতে আমাদের পড়তেও ভালো লাগে, জানতেও ভালো লাগে এবং ইন্টারেস্ট আসে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি। আচ্ছা দেখো, উড়িষ্যা লিডস। দেখো, ভারতে মে ইউ 2.0 আবাসন নির্মাণ সমাপ্তিতে উড়িষ্যা অগ্রণী ভূমিকা পালন করেছে। আচ্ছা দেখো, যেটা বলার বিষয় সেটা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান, গ্রামীণ আবাস যোজনা বলে একটা প্রকল্প আছে, আর এটা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান 2.0। তো প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান 2.0-র অধীনে বাড়ি নির্মাণ সম্পন্ন করার ক্ষেত্রে উড়িষ্যা ভারতের শীর্ষস্থান অর্জন করেছে। এবং উড়িষ্যাতে কিন্তু 2024 সাল থেকে উড়িষ্যাতে কিন্তু চলে এসছে ভারতীয় জনতা পার্টির সরকার। বলছে না অঙ্গবঙ্গ কলিঙ্গে, ভারতীয় জনতা পার্টির সরকার। এবং সেই জায়গায় ভারতীয় আবাস যোজনা আরবান 2.0-র অধীনে বাড়ি নির্মাণ সম্পন্ন করার ক্ষেত্রে উড়িষ্যা ভারতের একদম শীর্ষ নম্বরে রয়েছে। 8ই মে 2026 পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী এই রাজ্যটা 2025 থেকে মার্চ 2026 পর্যন্ত বাড়ি নির্মাণ সম্পন্ন করার র্যাঙ্কিং এ শীর্ষস্থান বজায় রেখেছে। এই সাফল্যটা যোগ্য শহুরে পরিবারগুলোকে পাকা বাড়ি প্রদানের লক্ষ্যে কেন্দ্রের নগর আবাসন কর্মসূচির উড়িষ্যার বলিষ্ঠ বাস্তবায়ন, মানে উড়িষ্যায় প্রচুর পরিমাণে এই প্রধানমন্ত্রী আবাস আরবান যোজনাতে বাড়ি তৈরি করা হয়েছে। ওকে, আচ্ছা দেখো, উড়িষ্যায় 24,625টি বাড়ি নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে, তার মধ্যে 23,464টি প্রস্তাবিত সাইট জিও ট্যাগ করা হয়েছে। 3,134টি বাড়ির ভিত্তি স্থাপনের কাজ শুরু হয়েছে। 2026 সালের 5ই মের মধ্যে 2008টি বাড়ি অলরেডি সম্পন্ন হয়ে গেছে। ঠিক আছে, মানে 5ই মের মধ্যে হয়ে গেছে সম্পন্ন। নেক্সট আমরা চলে আসি। শুভেন্দু অধিকারী নেমড ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার আফটার বিজেপি হিস্টোরিক ভিক্টরি। তো তোমরা নিশ্চয়ই জানো যে শুভেন্দু অধিকারী তিনি হয়ে গেছেন বাংলার মুখ্যমন্ত্রী। ঠিক আছে, তো 15 বছর দিদির শাসন ছিল, দিদির শাসনের অবসান ঘটিয়ে শুভেন্দু অধিকারী তিনি হয়ে গেছেন বাংলার 9তম মুখ্যমন্ত্রী। ঠিক আছে, এটা তো জানোই তোমরা, কালকেই বলেছি। ওকে, আচ্ছা, চিফ মিনিস্টার অফ আসাম হেমন্ত বিশ্ব শর্মা তিনি কিন্তু রেজিগনেশন দিয়েছিলেন। মানে ওখানে দেখো আসামে ভোট হয়েছিল, তো আসামে ভোট হওয়ার জন্য ভোটের রেজাল্ট বেরিয়েছিল। ভোটের রেজাল্ট পর তারপরে যতদিন পর্যন্ত হেমন্ত বিশ্ব শর্মা চিফ মিনিস্টারের আয়ত্তের মধ্যে ছিল ততদিন পর তারপরে তিনি রেজিগনেশন দিয়ে দিয়েছেন। আচ্ছা, দিলীপ ঘোষ হয়ে গেছেন আমাদের ভাইস সিএম হয়েছেন দিলীপ ঘোষ। আর আমাদের শিক্ষামন্ত্রী কে হয়েছেন বলো তো, নামটা একটু লিখে জানাও, শিক্ষামন্ত্রী কে হয়েছেন? আমাদের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি? হ্যাঁ, বর্তমান শিক্ষামন্ত্রী হচ্ছে শঙ্কর ঘোষ। ঠিকই আছে, চলো নেক্সট আমরা চলে আসি। এগুলো সব পুরনো নিউজ, এগুলো আমি তোমাদের আগেও পড়িয়েছিলাম। ঠিক আছে, এগুলোতে আর যাচ্ছি না। এবার আমরা চলে আসি বিজনেস নিউজে চলে আসি। ঠিক আছে, বিজনেস রিলেটেড নিউজ।
দেখো কুমার মঙ্গলম বিড়লা, এনাকে চেনো? বিড়লা কমিটির চেয়ারম্যান, বিড়লা গ্রুপের চেয়ারম্যান হচ্ছেন কুমার মঙ্গলম বিড়লা। তো 2026 সালের 5ই মে কুমার মঙ্গলম বিড়লা ভোডাফোন আইডিয়া লিমিটেডের নন এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। কুমার মঙ্গলম বিড়লা তিনি ভোডাফোন আইডিয়া লিমিটেডের নন এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন, যেটা গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন করা হয়েছে নেতৃত্ব দেওয়ার দিক থেকে। রবীন্দ্র টাকার তিনি চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিচ্ছেন, তার জায়গায় নন এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যানের দায়িত্ব নিচ্ছেন এই কুমার মঙ্গলম বিড়লা। দেখতে পাচ্ছ কুমার মঙ্গলম বিড়লাকে, ঠিক আছে? কবে থেকে দায়িত্ব নিচ্ছেন? 2026 সালের 5ই মে থেকে কুমার মঙ্গলম বিড়লা ভোডাফোন আইডিয়া লিমিটেডের নন এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হচ্ছে। চেয়ারম্যান অফ বিড়লা, অনেকে চেনে না বলছো, আচ্ছা ঠিক আছে চিনে নাও। দেখো এই যে কুমার মঙ্গলম বিড়লা তিনি একজন শীর্ষস্থানীয় ব্যবসায়ী ব্যক্তিত্ব। আদিত্য বিড়লা গ্রুপের প্রধান তিনি, যা টেলিকম, ধাতু, সিমেন্ট, অর্থায়ন, খুচরো ব্যবসা সহ বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করে। তো তাকে করে দেওয়া হয়েছে ভোডাফোন এবং আইডিয়া লিমিটেডের নতুন নন এক্সিকিউটিভ চেয়ারম্যান। স্যার রেলে জব করে রেলমন্ত্রী হওয়া যায়? রেলে জব করে রেলমন্ত্রী হওয়া যায় মানে? রেল মন্ত্রীও তুমি রেলে জব না করেও হতে পারো। দেখো কি হবে আমাদের রাইট আনসার, কিরণ মজুমদার। ঠিক আছে, দেখো কিরণ মজুমদার তিনি বায়োকনের ভবিষ্যৎ উত্তরাধিকারী হিসেবে কিরণ মজুমদারের নাম ঘোষণা করা গেছে। ঠিক আছে, আচ্ছা কিরণ মজুমদার তার ভাইজি ক্লেয়ার মজুমদারকে বায়োকনের ভবিষ্যৎ উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেছেন বায়োসিলিমার এবং বায়োটেক উদ্ভাবনের কোম্পানির পরবর্তী প্রবৃদ্ধির পর্যায়ের প্রস্তুতির জন্য। আচ্ছা দেখো এই যে কিরণ মজুমদার, বায়োকন যে কোম্পানিটা ছিল সেই বায়োকন কোম্পানির পরবর্তী যিনি উত্তরাধিকার তাকে করে দেওয়া হয়েছে তার ভাইজি ক্লেয়ার মজুমদারকে। এই যে ক্লেয়ার মজুমদার, ঠিক আছে? এটা অতটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট এমনি জেনে রাখো। বিজনেস নিউজ গুলো অতটা আমাদের ইম্পর্টেন্ট হয় না, তাও আমি যদি কিছু পাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এটা একটা ইম্পর্টেন্ট নিউজ, এটা একটু দেখে নাও। গৌতম আদানি ওভারটেক্স মুকেশ আম্বানি টু বিকাম এশিয়ার রিচেস্ট পারসন। দেখো মুকেশ আম্বানিকে ছাড়িয়ে এশিয়ার সব থেকে ধনী ব্যক্তি কে হয়ে গেছেন? গৌতম আদানি। আচ্ছা স্পোর্টস থেকে পড়িয়ে দিচ্ছি, কোনো চিন্তা করো না। এশিয়ার মধ্যে বিলিয়নারদের যে তালিকা রয়েছে সেই বিলিয়নারদের তালিকার মধ্যে একটা বড় পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি তিনি মুকেশ আম্বানিকে ছাড়িয়ে এশিয়ার সব থেকে ধনী ব্যক্তি হয়ে গেছেন। সর্বশেষ যে তথ্য অনুযায়ী আদানির মোট সম্পত্তির পরিমাণ ছিল $92.6 বিলিয়ন, আর আম্বানির মোট সম্পত্তির পরিমাণ $90.8 বিলিয়ন। এবার দেখো এদের টাকা পয়সা শেয়ার মার্কেটে ওঠানামা করে, কখনো আদানি এগিয়ে যায় কখনো আম্বানি এগিয়ে যায়, এইভাবে কিন্তু চলে। ওকে, তো এখন গৌতম আদানি তিনি কিন্তু $92.6 বিলিয়ন পৌঁছে গেছেন। আদানির মোট সম্পদের পরিমাণ, তার জন্য কিন্তু তিনি হয়ে গেছেন এশিয়ার সব থেকে ধনী ব্যক্তি এই মোমেন্টে। সেকেন্ডে আম্বানি চলে এসছে। আচ্ছা স্পোর্টস নিয়ে তোমাদের একটু পড়াশোনা করিয়ে দিই, বলছো স্পোর্টস রিলেটেড নিউজ পড়ান। দেখো ইন্টারন্যাশনাল মাস্টার টাইটেল দাবাতে পেয়েছেন আপার সাক্সেনা। দেখো ইউরোপে একটা দুর্দান্ত পারফরমেন্স করেছেন, পারফরমেন্স করে আপার সাক্সেনা তিনি ইন্টারন্যাশনাল মাস্টার টাইটেল পেয়েছেন। ঠিক আছে, আফটার স্ট্রং ইউরোপিয়ান পারফরমেন্সের পর আপার সাক্সেনা তিনি পেয়ে গেছেন ইন্টারন্যাশনাল মাস্টার টাইটেল। ইউরোপীয় যে দাবা টুর্নামেন্ট হয়েছিল সেই ইউরোপের দাবা টুর্নামেন্টে দুর্দান্ত পারফরমেন্স করার জন্য তিনি এই ইন্টারন্যাশনাল মাস্টার টাইটেলের শিরোপা পেয়েছেন। তো দেখো ফাইট কর্তৃক অন্যতম একটি খেতাব হচ্ছে ইন্টারন্যাশনাল মাস্টার্স, তো সেটা অর্জন করেছে সর্বশেষ যে খেতাব ইন্টারন্যাশনাল মাস্টার্সের সর্বশেষ খেতাব অর্জন করেছে ভারতীয় দাবাড়ু এই অপার সাক্সেনা। ঠিক আছে, তার জন্য কিন্তু এটা খবরে এসেছে। তো অপার সাক্সেনা তিনি ইন্টারন্যাশনাল মাস্টার্স টাইটেল এটা কিন্তু পেয়েছেন, তার জন্য এটা খবরে এসেছে। ভেরি ইম্পর্টেন্ট নিউজ। নেক্সট দেখো
আচ্ছা, নেক্সট হচ্ছে যেটা তোমাদের ইম্পর্টেন্ট বলবো সেটা হচ্ছে, এটাও আমাদের ইম্পর্টেন্ট। ইন্ডিয়া উইন্স 4 গ্লোবস অ্যাট কমনওয়েলথ ইউথ অ্যান্ড জুনিয়র ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ। দেখো, কমনওয়েলথ যুব এবং জুনিয়র যে ভার উত্তোলন চ্যাম্পিয়নশিপ হয়েছিল কমনওয়েলথে, সেখানে ভারত 4টি স্বর্ণপদক পেয়েছে। তো দেখো, 4টে স্বর্ণপদক পেয়েছে। সামোয়ার আপিয়াতে অনুষ্ঠিত হয়েছিল কমনওয়েলথ যুব এবং জুনিয়র ভার উত্তোলন চ্যাম্পিয়নশিপের, সেখানে ভারতীয় ভার উত্তোলকরা 4টি স্বর্ণপদক জিতে তার শক্তি বৃদ্ধি করেছে। এই সাফল্য আন্তর্জাতিক ভার উত্তোলনে ভারতের ক্রমবর্ধমান শক্তিকে তুলে ধরেছে। তো 4টে গোল্ড পেয়েছে ভারত। ওকে, তো জাস্ট এটুকুই জেনে রাখো, কমনওয়েলথের যুব এবং জুনিয়র ভার উত্তোলন চ্যাম্পিয়নশিপ যেটা হয়েছিল সামোয়ার অ্যাপিয়াতে, সেখানে ভারত কিন্তু 4টে স্বর্ণপদক পেয়ে একটা দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে। নেক্সট আমরা যদি চলে আসি, নেক্সট দেখো, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা নিউজ। তামিলনাড়ুর ঋতিকা শ্রী, সে একটা হিস্ট্রি তৈরি করে দিয়েছে, প্রথম ইন্ডিয়ার ফার্স্ট ট্রান্সজেন্ডার আম্পায়ার হিসেবে। ঠিক আছে, দেখো, ভারতের প্রথম ট্রান্সজেন্ডার আম্পায়ার হিসেবে ইতিহাস গড়েছেন তামিলনাড়ুর ঋতিকা শ্রী। তো তামিলনাড়ুর বাসিন্দা ঋতিকা শ্রী ভারতের প্রথম ট্রান্সজেন্ডার ক্রিকেট আম্পায়ার হয়েছেন। তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের আম্পায়ার পরীক্ষা প্রক্রিয়ায় অন্যান্য বিভাগ চালুর উদ্যোগের ফলেই এই মাইল ফলকটি অর্জন হয়েছে। তো তামিলনাড়ু রাজ্যের ঋতিকা শ্রী ভারতের প্রথম ট্রান্সজেন্ডার ক্রিকেট আম্পায়ার হয়েছেন। তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনে তাদের রাজ্য প্যানেলে আম্পায়ার পরীক্ষার আবেদনপত্রে অন্যান্য বিভাগ চালু করার পর এই ঐতিহাসিক অর্জনটি সম্ভব হয়েছে। এই পদক্ষেপটি ক্রিকেটের লিঙ্গ প্রতিনিধিত্বের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে এবং পেশাদার ক্রীড়া জগতে ট্রান্সজেন্ডার ব্যক্তিদের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা এবং সুযোগের বিষয়টাকেও কিন্তু তুলে ধরা হচ্ছে। তো দেখো, ভারতবর্ষের প্রথম ট্রান্সজেন্ডার আম্পায়ারের নাম হচ্ছে তামিলনাড়ুর ঋতিকা শ্রী। এই ট্রান্সজেন্ডার মানুষটি, তিনি হয়ে গেছেন ভারতবর্ষের প্রথম ক্রিকেট আম্পায়ার। ওকে, চলো, তো আজকে এতটা অবধি। তোমাদের আমি পিডিএফ দিয়ে দেবো, ক্লাস কেমন লাগলো প্রত্যেকে লিখে জানিও। আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো যেগুলো আমাদের ওয়েবসাইটে আছে সেখান থেকেও পড়বে, তার সঙ্গে সঙ্গে তো গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কোশ্চেন অ্যান্সারের মধ্যে দিয়ে করিয়েই দিই। যদি ক্লাস ভালো লাগে প্রত্যেকে 5 স্টার রেটিং দিয়ে দিও। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই। ওকে, বাই বাই, থ্যাংক ইউ সবাইকে।